হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 পার্ট 3 শুরু করব। 5-এর 1 থেকে শুরু হবে। পেজ হচ্ছে 531। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে আর খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবে। প্রথমে আমরা শুরু করব পাটিগণিত 5-এর 1 থেকে। দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে যে এক ব্যক্তি তার 12 বছর এবং 14 বছর দুই ছেলের জন্য, বলছে এক ব্যক্তি তার হচ্ছে 12 বছর এবং 14 বছরের দুই ছেলের জন্য 18,750 টাকা 18,750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। বলছে যখন তাদের বয়স হচ্ছে 18 বছর হবে তখন প্রত্যেকেই হচ্ছে 5% সরল সুদে আসলে সমান টাকা পাবে। মানে বড় ছেলেও সুদে আসলে যে টাকা পাবে, ছোট ছেলেও কিন্তু সুদে আসলে কিন্তু তত টাকাই পাবে। সে হচ্ছে 18,750 টাকা দুই ছেলেকে ভাগ করে দিলেন, কিন্তু কোন ছেলেকে কত দিয়েছে সেটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, একটা ছেলের বয়স হচ্ছে 12 বছর আর একটা ছেলের বয়স হচ্ছে 18 বছর। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিচ্ছি ছোট ছেলের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তার জন্য জমা রেখেছে এক্স টাকা। তাহলে বড় ছেলের জন্য সে কত জমা রাখবে? 18,750 মাইনাস এক্স। ঠিক আছে, আমি ছোট ছেলের ক্ষেত্রে ধরে নেব যে তার ক্ষেত্রে আসল হচ্ছে এক্স টাকা, আর বড় ছেলের ক্ষেত্রে আসল হবে 18,750 মাইনাস এক্স। সময় হচ্ছে, এখন বয়স হচ্ছে 12, 18 বছর হওয়া মানে 6 বছর, আর বড় ছেলের বয়স হচ্ছে 14, 18 বছর হওয়া মানেই হচ্ছে 4 বছর। সুদের হার কিন্তু 5% দুটো ছেলের ক্ষেত্রে। আমি কিন্তু সুদ বের করব, তারপর আমরা সুদ আসল করব, করে শর্তানুসারে দুটো আমি সমান করব। আমি আবার প্রথম থেকে বলছি, আমি প্রথমেই করব ছোট ছেলের ক্ষেত্রে। আসল পি আমি ধরে নেব এক্স টাকা, সুদের হার হচ্ছে 5%, সময় হচ্ছে 18 মাইনাস 12 মানে 6 বছর। সুদ আয় কত বের করব, তারপর আমি সুদ আসল করব, কমপ্লিট। এবার যাব আমি বড় ছেলের ক্ষেত্রে। আসল পি ইকুয়াল টু 18,750 মাইনাস এক্স, 18,750 মাইনাস এক্স। সুদের হার 5%, সময় হচ্ছে 18 মাইনাস 14, 18 মাইনাস 14 ইকুয়াল টু 4 বছর। সুদ আয় কত বের করব, তারপর সুদ আসল করব, শর্তানুসারে দুটো আমরা কি করব, সমান করব, তাহলে আমি এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে, দেখো আমি করছি, খুব ভালো করে দেখো। প্রথমে হচ্ছে ছোট ছেলের ক্ষেত্রে, প্রথমে হচ্ছে ছোট ছেলের ক্ষেত্রে ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমি কিন্তু ছোট ছেলের ক্ষেত্রে আসলটা ধরে নিলাম, ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা। এবার হচ্ছে সুদের হার ব্র্যাকেট হচ্ছে আর ইকুয়াল টু 5%, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু, ছোট ছেলের বয়স এখন 12, সে যখন 18 বছর হবে তার মানে 6 বছর পর টাকাটা কিন্তু 6 বছর জমা থাকবে। তার মানে হচ্ছে 18 মাইনাস 12 ইকুয়াল টু 6 বছর, 6 বছর। ছোট ছেলের বয়স হচ্ছে 12 বছর। সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু প্রশ্ন মতো কত বের করতে হবে, তার মানে আমাকে সুদ বের করতে হবে। সুদ আই সমান হচ্ছে পি আর টি বাই 100, মানে আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100। লিখব আই ইকুয়াল টু পি আর টি, আর নিচে হচ্ছে 100।
এখানে পি এর মান হচ্ছে এক্স ইন্টু আর হচ্ছে 5, টি হচ্ছে 6, আর নিচে হচ্ছে 100। 5 দিয়ে কাটলে হচ্ছে 20। তাহলে এখানে সুদের হার হচ্ছে 5, সময় হচ্ছে 6 বছর, সময় 6 বছর, আসল পি হচ্ছে এক্স টাকা বাই 100। 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে 10, তার মানে সমান সমান 3x বাই 10 টাকা। তাহলে এখানে সুদ হচ্ছে 3x বাই 10 টাকা। এইবার আমরা কিন্তু সুদ আসল করব, মানে এর সঙ্গে আমরা আসল যোগ করব। আসল হচ্ছে x, তার মানে সুদ আসল মানে কি x প্লাস 3x বাই 10। লিখব সুদ আসল, সুদ আসল ইকুয়াল টু এক্স প্লাস 3x বাই 10 সুদ আসল। ঠিক আছে, আমরা যোগ করে নিচ্ছি। লসাগু হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 10x প্লাস 3x, তাহলে হচ্ছে 13x বাই 10 টাকা। তাহলে সুদ আসল হচ্ছে 13x বাই 10 টাকা। কমপ্লিট। তাহলে আমার কিন্তু ছোট সেলের ক্ষেত্রে কমপ্লিট। আমি সুদ বার করলাম, তারপর সুদ আসল করলাম। এবার আমি যাব হচ্ছে বড় সেলের ক্ষেত্রে। এখানে লিখছি বড় সেলের ক্ষেত্রে, বড় সেলের ক্ষেত্রে, বড় সেলের ক্ষেত্রে এখানে কিন্তু আসল আমরা ধরে নেব 18,750 মাইনাস এক্স। এই 18,750 দুই সেলের নামে কিন্তু ভাগ করে দিয়েছে। প্রথম সেলে যদি এক্স টাকা পায়, তাহলে দ্বিতীয় সেলে পাবে 18,750 মাইনাস এক্স। ঠিক আছে, দেখব ধরি ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 18,750 মাইনাস এক্স এত টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 18,750 মাইনাস এক্স টাকা। এবার হচ্ছে সুদের হার, সুদের হার ব্র্যাকেট হচ্ছে আর ইকুয়াল টু 5%। সুদের হার হচ্ছে 5%। এবার সময়, সময় ব্র্যাকেটে টি, বড় ছেলের বয়স হচ্ছে 14 বছর, সে যখন 18 বছর হবে তার মানে 4 বছর, টাকাটা তাহলে 4 বছর জমা থাকবে। তাহলে সময় টি ইকুয়াল টু 18 মাইনাস 14 ইকুয়াল টু 4 বছর। এবার লিখব সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে আই সমান পি আর টি নিচে 100। এখানে পি এর মান হচ্ছে 18,750 মাইনাস এক্স, আর এর মান 5, টি এর মান 4, আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখানে পি হচ্ছে 18,750 মাইনাস এক্স, সুদের হার হচ্ছে 5, সময় হচ্ছে 4, মানে এখন বয়স 14, সে যখন 18 বছর হবে মানে 4 বছর পর, আর বাই 100। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে কাটছি 20, 4 দিয়ে কাটছি 5। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সমান সমান 18,750 মাইনাস এক্স বাই 5 টাকা। তাহলে 18,750 মাইনাস এক্স বাই 5 টাকা। এবার আমরা কিন্তু সুদ আসল করব, এর সঙ্গে এই আসলটা কিন্তু যোগ করব। এই যে 18,750 মাইনাস এক্স, এর সঙ্গে সেটা আমরা যোগ করব। লিখব সুদ আসল, সুদ আসল, সুদ আসল ইকুয়াল টু 18,750 মাইনাস এক্স বাই 5 প্লাস 18,750 মাইনাস এক্স এত টাকা। এটা হচ্ছে সুদ আসল। এই সুদ আর আসল কিন্তু আমি যোগ করলাম। ঠিক আছে, এইবার শর্তানুসারে এই সুদ আসল আর এই সুদ আসল শর্তানুসারে এই দুটো কী হবে, এই দুটো কী হবে, সমান হবে। শর্তানুসারে দুটো সমান। তাহলে আমরা এখানে করছি
এখানে লিখছি, এখানে শর্তানুসারে প্রথমে লিখছি হচ্ছে 13x/10 ইকুয়াল টু 18,750 মাইনাস এক্স বাই 5 প্লাস 18,750 মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমি কিন্তু এখানে সবগুলোকে আমি কিন্তু 10 দ্বারা গুণ করব। এটাকে 10 দ্বারা গুণ করছি, এটাকে 10 দ্বারা গুণ, এটাকে 10 দ্বারা গুণ, এটাকে 10 দ্বারা গুণ। সবগুলোকে আমি 10 লসাগু না করে আমি সবগুলোকে 10 দ্বারা গুণ করব। প্রথমে এটাকে 10 দ্বারা গুণ করছি, এই 13x/10 ইন্টু 10। আবার দেখো এটাকেও 10 দ্বারা গুণ করব, 18,750 মাইনাস এক্স বাই 5 ইন্টু 10 প্লাস 18,750 গুণন 10 মাইনাস এক্স গুণন 10। তাহলে আমি কিন্তু সবগুলোকে 10 দ্বারা গুণ করলাম। যেহেতু এর লসাগু 10 হচ্ছে, আমি লসাগু না করে সবগুলোকে 10 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, এবার 10 10 কেটে গেল, এটাকে কাটলে হচ্ছে 2, আর এই দিক তো কাটবে না। তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো 13x, এখানে দেখো শুধু 13x থাকছে। আর এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করব, তাহলে এখানে হচ্ছে 0, 5 দুগুণ 10 0, হাতে থাকলো 1, 7 দুগুণ 14, 1 15, 5 হাতে থাকলো 1, 8 দুগুণ 16, 17 7 হাতে থাকলো 1, 37,500। এখানে হচ্ছে 37,500 মাইনাস 2x মাইনাস 2x, এই 2 দিয়ে গুণ করলে কিন্তু 2x। ঠিক আছে, প্লাস এখানে 18,750, আরও একটা শূন্য, 10 দিয়ে গুণ করলে আরেকটা শূন্য হবে, তার মানে 1,87,500। আর মাইনাস 10x, 10 আর x গুণ করলে 10x। তার মানে আমি সবগুলার রাশিকে সবগুলোকে আমি 10 দ্বারা গুণ করলাম। এটাকে 10 দ্বারা গুণ, একে 10 দ্বারা গুণ, এটাকে 10 দ্বারা গুণ, এটাকে 10 দ্বারা গুণ। ঠিক আছে, এবার এক্সগুলোকে আমি সব বাম দিকে আনবো। এই 2xটা আসলে প্লাস হবে, এই 10x আসলেও প্লাস হবে। তাহলে 13x প্লাস 2x প্লাস 10x ইকুয়াল টু দেখো এখানে থাকছে 1,87,500। আমি একটু যোগ করে নিচ্ছি, 1,87,500, 1,87,500 আর 37,500, এই দুটো আমি যোগ করব। এই দুটো দেখো যোগ আছে, যোগ করছি, উপরে যোগ করে নিচ্ছি। তাহলে এখানে 0 0, 5 5 10 0, হাতে থাকলো 1, 714 15 5 হাতে থাকলো 1, 9 3 12 2 হাতে, তাহলে 2,25,000। তাহলে 2,25,000 যোগ করলে 2,25,000। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এক্সগুলোকে সব বাম দিকে নিয়ে আসলাম। এটা আসলে প্লাস হবে, এ আসলেও প্লাস হবে, আর এই দুটো যোগ করলাম, এখানে যোগ করলাম 2,25,000। তাহলে এখানে 13 আর 2 15 25, তাহলে এখানে কিন্তু 25x ইকুয়াল টু 2,25,000, 2,25,000। অতএব x ইকুয়াল টু 2,25,000, আর তার নিচে কিন্তু 25, তার নিচে কিন্তু 25। ঠিক আছে, কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে কাটলে হচ্ছে 2x, এটাকে হচ্ছে এটা 10 দ্বারা গুণ করলে হচ্ছে 1,87,500, আর হচ্ছে 10x, 12 12 আর 13 25x। এবার কিন্তু আমরা 25 দিয়ে কাটাকাটি করব। 25 দিয়ে যদি কাটি, এখানে হচ্ছে 9 1 2 3, তাহলে x সমান হচ্ছে 9,000, x হচ্ছে 9,000। তাহলে x মানে কি, এক্সটা হচ্ছে ছোটো সেলের ক্ষেত্রে। আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম। লিখব যে ছোটো সেলের ক্ষেত্রে, ছোটো সেলের জন্য জমা রেখেছেন হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো, অ্যান্সার লিখবো যে ছোটো
ছোট সেলের জন্য জমা রেখেছেন ইকুয়াল টু 9,000 টাকা। আর বড় সেলের জন্য জমা রেখেছেন তাহলে 18,750 মাইনাস 9,000, এখান থেকে 9,000 পেয়ে গেছি, এক্সের মান তো আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে এক্সের মান বাদ দিলেই আমরা কিন্তু বড় সেলের ক্ষেত্রে কত জমা রেখেছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। লিখব বড় সেলের জন্য জমা রেখেছেন ইকুয়াল টু 18,750 মাইনাস 9,000 সমান 9,750 এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ছোট সেলের জন্য জমা রেখেছেন 9,000 টাকা, আর বড় সেলের জন্য জমা রেখেছেন 18,750 মাইনাস 9,000, তার মানে 9,750 টাকা। ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু বলেছে যে এক ব্যক্তি তার 12 বছর আর 14 বছর দুই ছেলের জন্য 18,750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে প্রত্যেক ছেলে 5% সরল সুদে যখন 18 বছর বয়সে সাবালক হবে সুদে আসলে প্রত্যেকে সমান টাকা পাবে। তাহলে তিনি কোন সেলের নামে কত টাকা রেখেছেন? আমি ধরে নিছি যে ছোট সেলের জন্য সে জমা রেখেছে X টাকা, আর ধরি বড় সেলের জন্য সে জমা রেখেছে 18,750 মাইনাস X, 18,700 মাইনাস X টাকা জমা রেখেছে, আমি ধরে নিছি। এইবার ছোট ছেলে সুদের হার 5% আর সময় হচ্ছে 18 মাইনাস 12, যেহেতু এখন বয়স 12 তার মানে 6 বছর। সুদ আয় কত সেটা বের করলাম, তারপর সুদ আসল করলাম, সেটা হচ্ছে 13x/10। বড় সেলের ক্ষেত্রে আমি সুদ বার করলাম আর সুদ আসল করলাম, শর্তানুসারে দুটো কী করলাম, সমান করলাম। এখান থেকে আমি x পেয়ে যাব, x হচ্ছে 9,000, তার মানে ছোট সেলের জন্য সে জমা রেখেছে 9,000 টাকা, আর বড় সেলের জন্য জমা রেখেছে 18,750 মাইনাস 9,000। ঠিক আছে, কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 5-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে একটি যৌথ ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত, ABC এর মূলধনের অনুপাত 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4, 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। বলছে 4 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়। 4 মাস পর এ তার মূলধনের অর্ধেক, মানে যেটা মূলধন দিয়েছে তার অর্ধেক তুলে নেয়। বলছে যদি তার 8 মাস পর, মানে আরও 8 মাস পর, মানে টোটাল 12 মাস, বলছে তার 8 মাস পর মোট লাভের পরিমাণ, মোট লাভ হয়েছে হচ্ছে 61,050 টাকা, 61,050 টাকা। তবে প্রত্যেকের লভ্যাংশ কত? তাহলে আমরা কিন্তু প্রথমেই মূলধনের অনুপাতটা বের করে নিচ্ছি, এবং যে টাকা যত মাস খাটবে তত দ্বারা গুণ করব। যে টাকা যত মাস খাটবে তত দ্বারা গুণ করব। আমি করছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমি মূলধনের অনুপাত করে নিচ্ছি A/B/C ইকুয়াল টু 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4। এবার দেখো আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে যখন ভগ্নাংশ অনুপাত থাকবে আমরা সেটাকে কিন্তু পূর্ণ সংখ্যা করব, এবং পূর্ণ সংখ্যা করার জন্য কিন্তু আমরা হরের লসাগু করে সেই লসাগু দ্বারা সবগুলোকে আমরা গুণ করব। হরের লসাগু করব, হরের লসাগু করে সেই লসাগু দ্বারা সবগুলোকে আমরা গুণ করব। দেখ আমি করছি, প্রথমে লসাগু করব 2, 3, 4, লসাগু করছি 2 1 2, তাহলে 3 2 6 12, এর লসাগু হচ্ছে 12, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তার মানে 2 3 4 এর লসাগু হচ্ছে 12। এই 12 দ্বারা আমরা কিন্তু সবগুলোকে গুণ করব, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত পাবো। পূর্ণ সংখ্যা অনুপাত বের করতে গেলে কিন্তু সবসময় এইভাবে করবে। ঠিক আছে, 6 অঙ্কের ক্ষেত্রে তাই। তাহলে আমরা লিখব সমান সমান
1-এর 2 গুণন 12 ইস্টু 1-এর 3 গুণন 12 ইস্টু 1-এর 4 গুণন 12। তাহলে এখানে যে কাটলে হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, সমান সমান 6:4:3। তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় কিন্তু আমরা মূলধনের অনুপাত পেয়ে গেলাম। কিন্তু আমি আবার বলছি, যখন ভগ্নাংশ অনুপাত থাকবে সেটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে আমরা কিন্তু হরের লসাগু করব। সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, তাহলে এবার আমরা ধরি এর মূলধন ইকুয়াল টু 6x টাকা, পাশে একটা আমরা x ধরছি। ধরি এ এর মূলধন ইকুয়াল টু 6x টাকা। ধরি বি এর মূলধন ইকুয়াল টু 4x টাকা। ধরি সি এর মূলধন ইকুয়াল টু 3x টাকা। এবার এর মূলধন হচ্ছে 6x টাকা, কিন্তু এ 4 মাস পর অর্ধেক টাকা তুলে নিল, তার মানে 6x এর মধ্যে থেকে 3x টাকা তুলে নিছে। তাহলে এর 6x টাকা 4 মাস খাটে, আর বাকি 8 মাস খাটবে 3x টাকা। আমি আবার বলছি, এর মূলধন হচ্ছে 6x টাকা, 4 মাস পর সে অর্ধেক তুলে নেয়। 6x এর মধ্যে থেকে অর্ধেক যদি তুলে নেয় থাকবে হচ্ছে 3x টাকা। তাহলে এর কিন্তু 6x টাকা 4 মাস খাটে, আর বাকি 8 মাস খাটবে হচ্ছে 3x টাকা। ঠিক আছে, আর আমি একটা কথা বলেছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। আমি একটু লিখে নিচ্ছি যে এর 6x টাকা 4 মাস এবং 3x টাকা 8 মাস খাটে। ঠিক আছে, তাহলে এর কিন্তু 6x টাকা কিন্তু 4 মাস খাটবে, 4 মাস পর সে কিন্তু অর্ধেক কিন্তু তুলে নিয়েছে, তার মানে 6x এর মধ্যে থেকে 3x টাকা তুলে নিয়েছে, থাকবে 3x, এটা কিন্তু বাকি 8 মাস খাটবে। আর যে টাকা যত মাস খাটবে সেই মাস সংখ্যা দিয়ে আমরা কিন্তু গুণ করব। তার মানে আমরা 6xকে 4 দ্বারা গুণ করব, আর 3xকে 8 দ্বারা গুণ করবো, করে দুটো আমরা যোগ দেখো। অতএব মোট ইকুয়াল টু তাহলে 6x গুণন 4 প্লাস 3x গুণন 8, তাহলে এখানে 24x প্লাস 24x, তার মানে 48x টাকা। তাহলে এর মোট হচ্ছে 48x টাকা, মানে 6x গুণন 4 মানে 24x প্লাস 3x গুণন 8 24x, তা টোটাল 48x টাকা। কমপ্লিট। এবার বি এর লিখব, বি এর 4x টাকা 12 মাস খাটে। বি কিন্তু টাকার দেয়নি, আবার তুলেও নেয়নি। বি প্রথমেই দিয়েছে 4x টাকা, এটা কিন্তু সারা বছর মানে 12 মাস খাটছে। তাহলে আমরা 4xকে 12 দ্বারা গুণ করব, যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। ঠিক আছে, 12 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু তাহলে 4x গুণন 12, তাহলে এখানে হচ্ছে 48x টাকা। এবার লিখব সি এর 3x টাকা। 3x টাকা 12 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু তাহলে 3x গুণন 12 ইকুয়াল টু 36x টাকা। তাহলে কিন্তু এখানে কিন্তু সি এর কিন্তু 3x টাকা কিন্তু 12 মাস খাটছে। আমি বলেছি যে টাকা যত মাস খাটবে
তত দ্বারা কিন্তু আমরা গুণ করব। এবার 3x-কে আমরা কিন্তু 12 দিয়ে গুণ করবো, তাহলে 36x, মোট হচ্ছে 36x। আর বি এর কিন্তু 4x টাকা কিন্তু এরও কিন্তু 12 মাস খাটে, তাহলে 4x ইন্টু 12, 4x ইন্টু 12 মানে 48x টাকা। এইবার আমরা কিন্তু অনুপাত করব, মানে a ইস টু বি ইস টু সি। এখানে করছি a ইস টু বি সি। এ হচ্ছে 48x ইস টু বি হচ্ছে 48x ইস টু সি হচ্ছে 36x। এবার আমরা কিন্তু এক্স উঠিয়ে দিচ্ছি আর 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ, এটাকে 12 দিয়ে ভাগ করে 4 ভাগ 48, 4:3। তাহলে অনুপাত 4:3। এইবার মোট লাভ লিখি, মোট লাভ মোট লাভ হচ্ছে 61,050 টাকা। তাহলে এখানে 61,050 টাকা, 61,050 টাকা। অতএব এর লাভ ইকুয়াল টু, তাহলে 61,050 গুণন 4 আর তার নিচে 11। নিয়ম হচ্ছে আমরা যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে অনুপাতের যোগফল, মানে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ আর অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, ভাগ। 4 4 8, 3 11, এই তিনটার যোগফল হচ্ছে 11, আর যেটা বের করব সেটা গুণ। তাহলে 11 দিয়ে কাটলে, আমরা 11 দিয়ে কাটছি, তাহলে প্রথমে হচ্ছে 5 11 55, বাঁচলো 6 60, 5 11 55, 5, তাহলে 5,550। এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। 0 4 5 20, 0 হাতে থাকলো 2, 22-এর 2 হাতে তো 2, 22,200 টাকা। তাহলে এর লাভ হচ্ছে 22,200 টাকা। অতএব বি এর লাভ ইকুয়াল টু 61,050 গুণন 4 আর নিচে হচ্ছে 11, তাহলে 5550 সমান 22,200 টাকা। অতএব সি এর লাভ, তাহলে 61,050 গুণন 3 আর নিচে হচ্ছে 11, কাটলে হচ্ছে 5550। তাহলে এটা হচ্ছে 0, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 5 15 16, 6 হাতে থাকলো 1, 16,650 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। 0 3 5 15 5 হাতে থাকলে 1, 3 5 15 16, 6 হাতে থাকলে 1। তাহলে এর লাভ হচ্ছে 22,200 টাকা, বি এর লাভও 22,200 টাকা, আর সি এর লাভ হচ্ছে 16,650 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু একটা কথা খুব বিশেষভাবে হালকা মনে রাখা দিবে, মানে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা কিন্তু গুণ করবা। এর কিন্তু 6x টাকা 4 মাস খাটছে, আর বাকি 8 মাস কিন্তু 3x টাকা, মানে অর্ধেক তুলে নিছে, তাহলে 3x টাকা, ওটা 8 মাস খাটে। তাহলে আমরা 6x-কে 4 দ্বারা গুণ করব আর 3x-কে 8 দ্বারা গুণ করে দুটো আমরা যোগ করছি। ঠিক আছে, দুটো আমরা কি করছি, যোগ করছি, সেটা হচ্ছে 48x যোগ করছি। আর বি কিন্তু টাকা আর দেয়নি তোলেওনি, তাহলে বি এর কিন্তু 4x টাকা 12 মাস খাটে, তাহলে আমরা 12 দ্বারা গুণ করছি 48x। আর সিও তাই, 3x টাকা যে দিয়েছে সে টাকা পরে আর তোলেওনি আর দেয়নি, তাহলে এটা হচ্ছে 12 মাস খাটে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি এবার আর নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6-এর 1 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে প্রশ্নটা। প্রশ্ন আছে হচ্ছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, মানে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে বলছে স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? আমরা কিন্তু স্রোতের বেগ ধরে নেব, ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা, স্রোতের বেগ x কিমি পার ঘন্টা, সেটা আমরা কিন্তু ধরে নেব। ঠিক আছে, আমি লিখছি, প্রথমে লিখছি ধরি স্রোতের বেগ, স্রোতের বেগ ইকুয়াল টু x কিমি পার
ঘন্টা। তাহলে আমরা কিন্তু স্রোতের বেগটা কিন্তু ধরে নিলাম, সেটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। এবার নৌকার বেগ কিন্তু দেওয়া আছে, এবার লিখছি নৌকার গতিবেগ, নৌকার বেগ, নৌকার বেগ ইকুয়াল টু, এটা কিন্তু অঙ্কে দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা, ঘন্টা। ঠিক আছে, এবার যখন স্রোতের অনুকূলে যাবে তখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ কী হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর যখন স্রোতের প্রতিকূলে হবে তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, আমি আবার বলছি, যখন স্রোতের অনুকূলে হবে তখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর যখন স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে, তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, লিখব স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় ইকুয়াল টু 8 প্লাস এক্স, এত কিমি। তাহলে স্রোতের অনুকূলে নৌকা কিন্তু 1 ঘন্টায় যাবে 8 প্লাস এক্স কিমি, কিন্তু 15 কিমি যাবে কত, 15 কিমি যেতে তার কত সময় লাগবে। তাহলে 15-র নিচে 8 প্লাস এক্স সময়, যখন আমরা সময় বের করব তখন আমরা কী করব, দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করব, সময় টি সমান আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি সমান হচ্ছে এস বাই ভি। আমরা যদি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু সময় পাবো, আমরা সময় বের করব। কিন্তু লিখব যে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে, স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে। তাহলে আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব, লিখব স্রোতের অনুকূলে, 15 কিমি যেতে সময় লাগে ইকুয়াল টু দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব, মানে টি ইকুয়াল টু এস বাই ভি, এস হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে গতিবেগ। তাহলে এখানে হচ্ছে উপরে 15 আর নিচে হচ্ছে 8 প্লাস এক্স, এত ঘন্টা। সময় হলে কি লাগবে, ঘন্টা। কমপ্লিট। এবার লিখব স্রোতের প্রতিকূলে নৌকা 1 ঘন্টায় যায়, স্রোতের প্রতিকূলে নৌকা 1 ঘন্টায় যায়, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, প্রতিকূল নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। লিখব স্রোতের প্রতিকূলে, 1 ঘন্টায় যায় ইকুয়াল টু 8 মাইনাস এক্স, এত কিমি। যখন স্রোতের প্রতিকূল হবে তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, আগে নৌকা তারপর স্রোত, কিন্তু নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে 8 মাইনাস এক্স কিমি। এবার লিখব স্রোতের প্রতিকূলে 22 কিমি, লিখব স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে ইকুয়াল টু তাহলে উপরে হচ্ছে 22 আর তার নিচে হচ্ছে 8 মাইনাস এক্স, এত ঘন্টা। ঠিক আছে, তাহলে কিন্তু একটা কথা মনে রাখবে, যখন আমরা সময় বের করব তখন দূরত্ব বাই গতিবেগ, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কিন্তু সময় পাবো। এখানে দূরত্ব হচ্ছে 8 প্লাস এক্স মানে স্রোতের অনুকূলে, আর গতিবেগ হচ্ছে, এটা হচ্ছে গতিবেগ 8 প্লাস এক্স গতিবেগ, আর দূরত্ব হচ্ছে 15, আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাহলে কিন্তু এটা ঘন্টা হলো, সময় হলো। এবার শর্তানুসারে এই দুটোর যোগফল ইকুয়াল টু হচ্ছে 5 ঘন্টা, টোটাল 5 ঘন্টা লাগে। এই
মানে অনুকূলে 15 কিমি যায় আর 22 কিমি ফিরে আসে প্রতিকূলে, এই টোটাল সময় লাগে 5 ঘন্টা। শর্তানুসারে এই দুটোর যোগফল ইকুয়াল টু 5। তাহলে এখানে আমরা লিখব শর্তানুসারে প্রথমে 15 নিচে 8 প্লাস এক্স প্লাস 22 নিচে 8 মাইনাস এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে, শর্ত অনুসারে এই দুটো যোগফল হচ্ছে 5। আমরা লসাগু করব। এর লসাগু হচ্ছে 8 প্লাস এক্স আর 8 মাইনাস এক্স, এই দুটো ভাগ হলো 15 দেখুন 8 15 120, 120 মাইনাস 15 এক্স প্লাস, এবার এটা ভাগ এটা গেলো 22 দেখুন, তাহলে 8 দেখুন 16 176 প্লাস 22 এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে প্রথমে এই দুটা ভাগ গেল, 15 দ্বারা গুণ করুন, 8 15 120 মাইনাস 15 এক্স। এবার এই দুটা ভাগ গেল 22 দিয়ে গুণ 176 প্লাস 22 এক্স। এবার দেখো 22 এক্স থেকে 15 এক্স বিয়োগ করতে হবে, তাহলে 7 এক্স, এখানে হচ্ছে 7 এক্স প্লাস 120 আর 176, তাহলে এখানে 6 7 আর 2 9 296। তার নিচে দেখো এটা কিন্তু একটা ফর্মুলা পড়বে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে 8 স্কোয়ার, 8 8 64, আর বি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার আমরা কিন্তু বজ্র গুণন করবো। ফার্স্টে এই দিক গুণ করছি, তাহলে এটা হচ্ছে 7x প্লাস 296 ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে 4 5 20 0, 4 5 20 0 2 320, 4 5 20 0 হাতে 2 5 6 30 32 মাইনাস 5x স্কোয়ার। তাহলে আমরা কিন্তু বজ্র গুণন করলাম। এবার সব একদিকে নিয়ে আসবো, তাহলে এটা আসলে প্লাস হবে, মাইনাস 5 এটা প্লাস হয়ে গেল, প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0। দেখো 320 এপার আসলে মাইনাস হবে, এটা প্লাস আছে এপার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 7x। এবার 320 থেকে 296 বিয়োগ করতে হবে, 6 আছে 10 হবে 4, হাতে থাকলো 1, 10 10 12 2 হাতে থাকলো 1, তাহলে 24 ইকুয়াল টু 0। তাহলে এখানে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র আমরা এখানে লিখব যে এখানে হচ্ছে, এখানে আমাকে লিখতে হবে যে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 7 আর c ইকুয়াল টু মাইনাস 24। ঠিক আছে, এবার শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে x ইকুয়াল টু উপরে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার আমরা কিন্তু মান বসাবো, x ইকুয়াল টু, এবার বি হচ্ছে মাইনাস, এখানে মাইনাস 7 প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 5 ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস 24, ঠিক আছে, মাইনাস 24, আর নিচে হচ্ছে 2 ইন্টু 5। আমরা কিন্তু বি এর মান হচ্ছে 7, বি 7, এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে সি হচ্ছে মাইনাস 24,
আর বি হচ্ছে 7 আর এ হচ্ছে 5। এটা কিন্তু এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা পাবো এ হচ্ছে 5, বি হচ্ছে 7 আর সি হচ্ছে -24। ঠিক আছে, তাহলে আমরা সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কয়ার মাইনাস 4ac/2a সূত্র। এবার মান বসালাম, বি হচ্ছে -7, বি হচ্ছে 7, বি স্কয়ার হচ্ছে 7 স্কয়ার -4 ইন্টু 5 ইন্টু -24 আর 2 ইন্টু 5। ঠিক আছে, এখানে এবার আরও একটা স্টেপ করছি, আর একটা স্টেপ করছি। এখানে -7 প্লাস মাইনাস রুটের মধ্যে 49 প্লাস, এখানে কিন্তু মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এখানে 4 5 20, 20 আর 24 480, 480 আর নিচে হচ্ছে 10, 480 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা উপরে এখানে করছি, আমরা কিন্তু এই জায়গাটায় করছি, এখানে মিশে দিচ্ছি। তাহলে এখানে পরের স্টেপ বা এবার উপরে হচ্ছে এক্স ইকুয়াল টু, এবার উপরে হচ্ছে -7 প্লাস মাইনাস রুটের মধ্যে 480, তাহলে এখানে 9, এখানে 9 যোগ করলে হচ্ছে 9 আর 0 9, আর এখানে হচ্ছে 8 4 12 2 529 আর নিচে হচ্ছে 10। তাহলে এক্স ইকুয়াল টু ওপরে হচ্ছে -7 প্লাস মাইনাস 23 529 আর নিচে 10। ঠিক আছে, এইবার এটাকে আমরা দুটো ভাগ করব। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু উপরে -7 প্লাস 23 নিচে 10, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু উপরে -7 -23 আর নিচে 10। আমরা কিন্তু দুটা ভাগ করব, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস দিয়ে। শ্রীধর আচার্যের সূত্র থেকে এভাবে করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 23 থেকে 7 বাদ, তাহলে 16, তাহলে 16 নিচে 10 সমান 1.6, এটা হচ্ছে 1.6 আর এক্স ইকুয়াল টু -30 নিচে 10 সমান -3 ঠিক আছে, 23 আর 7 30। তাহলে এখানে এক্স এর মান ঋণাত্মক অগ্রাহ্য, আমরা লিখব এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, আমরা লিখব এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 1.6, অতএব স্রোতের গতিবেগ, অতএব স্রোতের গতিবেগ ইকুয়াল টু 1.6, স্রোতের গতিবেগ 1.6 কিমি পার ঘন্টা, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 1.6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু দুটো ফর্মুলা খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে যখন আমরা স্রোতের অনুকূলে বেগ বের করব তখন হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর যখন স্রোতের প্রতিকূলে বের করব তখন আমরা নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, প্রথমে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির 3 গুণ হলে, একটি বীজ অপরটির 3 গুণ হলে দেখাও যে 3b স্কয়ার ইকুয়াল টু 16ac, 3b স্কয়ার ইকুয়াল টু 16ac, এটা আমাকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে।
ঠিক আছে। এবার তোমাকে একটা কথা বলছি, যখন আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করব, বীজদ্বয়ের সমষ্টি তখন মানে আলফা প্লাস বিটা, একটা বীজ যদি আমরা আলফা ধরি আর একটা বীজ যদি বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর যখন আমরা বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা, তখন হচ্ছে সি বাই এ, সি বাই এ। এই ফর্মুলা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রেখে দিবে, ঠিক আছে। এখানে বলছে একটি বীজ অপরটির 3 গুণ। প্রথম বীজ যদি আমরা আলফা ধরি, তাহলে দ্বিতীয় বীজ হবে 3 আলফা, 3 গুণ 3 আলফা। লিখব ধরি, প্রথমে লিখছি ধরি, ধরি প্রথম বীজ, প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু 3 আলফা। তাহলে আমরা কিন্তু একটা বীজ ধরলাম, মানে প্রথম বীজ ধরলাম আলফা, আর দ্বিতীয় বীজ হচ্ছে 3 আলফা, মানে একটি অপরটির 3 গুণ, 3 গুণ, একটা আলফা হলে অপরটি 3 আলফা। এবার আমরা প্রথমে বীজদ্বয়ের সমষ্টি বের করব। বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, বা এটা যোগ করলে 4 আলফা মাইনাস বি বাই এ। আলফা 3 আলফা যোগ করলে কিন্তু 4 আলফা। এবার আমরা উভয় পক্ষে বর্গ, 4 আলফা এটার স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এরও আমরা স্কোয়ার, মানে উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে আমরা কিন্তু বর্গ করছি। তাহলে এটা কিন্তু 16 আলফা স্কোয়ার, আর এখানে কিন্তু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যখন আমরা স্কোয়ার করব তখন মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে মাইনাস কিন্তু প্লাস হবে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার চলে আসতেছি আমরা বীজদ্বয়ের গুণফল, মানে আলফা ইন্টু 3 আলফা, আলফা ইন্টু 3 আলফা, আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু সি বাই এ। আমি তো বলেছি যে যখন বীজদ্বয়ের গুণফল বের করব তখন সি বাই এ, আর বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এখানে হচ্ছে 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, সি বাই এ, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এইবার আমরা কিন্তু 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ করি। লিখব 1 নং সমীকরণ, সমীকরণ ভাগ 2 নং সমীকরণ, ঠিক আছে। এবার আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করছি, ভাগ। তাহলে এখানে হচ্ছে 16 আলফা স্কোয়ার, তার নিচে 3 আলফা স্কোয়ার, 16 আলফা স্কোয়ার তার নিচে 3 আলফা স্কোয়ার, আর এখানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার নিচে সি বাই এ। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণকে এই 2 নং সমীকরণ দ্বারা কিন্তু ভাগ করছি, ভাগ। তাহলে আলফা স্কোয়ার কেটে গেল, এবার এটা উল্টে যাবে, তাহলে 16 নিচে 3 ইকুয়াল টু বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার গুণন এ নিচে সি, উল্টে যাবে, সি এর নিচে এ নিচে, এর নিচে সি, এটা কাটলাম। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, বজ্র গুণ, আগে এই দিক গুণ করছি। অতএব 3b স্কোয়ার ইকুয়াল টু 16 AC। আমরা কিন্তু বজ্র গুণন করলাম 3b স্কোয়ার আর 16 AC। প্রুফড, প্রুফড, ঠিক আছে, এইভাবে করবে। তাহলে আমরা কিন্তু প্রথমে বের করলাম যে বীজদ্বয়ের সমষ্টি, মানে আলফা প্লাস 3 আলফা, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, 4 আলফা মাইনাস বি বাই এ। এবার উভয় পক্ষে বর্গ, তাহলে এখানে 16 আলফা স্কোয়ার, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার বীজদ্বয়ের গুণফল মানে সি বাই এ,
তাহলে 3 আলফা স্কোয়ার সি বাই এটা 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের কিন্তু প্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট 7-এর 1 নম্বর। দেখো এটা একটা করণীয় অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন কি আছে বলছে এক্স ইকুয়াল টু রুটের মধ্যে এ প্লাস 2b প্লাস এ মাইনাস 2b, আর নিচে হচ্ছে ডিভাইডেড এ প্লাস 2b রুটের মধ্যে মাইনাস এ মাইনাস 2b হলে প্রমাণ করো যে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। আমরা এই অঙ্কটা কিভাবে করব? আমরা প্রথমেই যোগভাগ প্রক্রিয়া করব, যোগভাগ প্রক্রিয়া। এবার তোমাদের প্রশ্ন যে যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়া হচ্ছে উপরে হচ্ছে লব প্লাস হর, লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর। উপরে আমরা লিখব লব প্লাস হর আর নিচে লিখব লব মাইনাস হর। এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, তারপর আমরা কিন্তু বর্গ করব, বর্গ। ঠিক আছে, তারপর আবার কিন্তু আমরা পুনরায় যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে প্রথমে যোগভাগ প্রক্রিয়া, তারপর বর্গ, তারপর যোগভাগ প্রক্রিয়া, তাহলেই আমার কিন্তু অ্যান্সার প্রুফড হয়ে যাবে, তাহলেই আমি প্রুফ করতে পারবো কিন্তু। ঠিক আছে, আমি আবার বলছি, প্রথমে হচ্ছে যোগভাগ প্রক্রিয়া করব। তোমাদের প্রশ্ন যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়া হচ্ছে উপরে লব প্লাস হর আর নিচে লব মাইনাস হর, তারপর আমরা বর্গ করব, উভয় পক্ষে বর্গ, তারপর পুনরায় যোগভাগ প্রক্রিয়া আমি করছি। দেখো তাহলে অঙ্কটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু উপরে দেওয়া আছে রুটের মধ্যে এ প্লাস 2b প্লাস এ মাইনাস 2b, আর নিচে হচ্ছে এ প্লাস 2b মাইনাস এ মাইনাস 2b, আর নিচে একটা কি 1 আছে, নিচে কিছু নাই মানে 1। এবার আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া মানে উপরে লব প্লাস হর আর নিচের লব মাইনাস হর আমি লিখছি। দেখো উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচের লব মাইনাস হর, লব লব প্লাস হর লব মাইনাস হর, এটি হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। ঠিক এরকম দেখো লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। ঠিক এই জিনিসটা করতে হবে। এইবারে এই দিকেও তাই, উপরে হচ্ছে লব এ প্লাস 2b প্লাস এ মাইনাস 2b, লব প্লাস হর এটাকে প্লাস, এখানে প্লাস, আবার হচ্ছে এ প্লাস 2b আর মাইনাস এ মাইনাস 2b। তাহলে উপরে কিন্তু লব প্লাস হর, উপরে কিন্তু লব প্লাস হর, যখন প্লাস লিখবো তখন এখানে যা আছে তাই লিখবো। ঠিক আছে, এটা কিন্তু লব প্লাস হর লিখলাম, মানে এটা লিখলাম কিন্তু এই জিনিস লিখলাম, এটা লব প্লাস হর। এবার নিচে হচ্ছে লব, আবার লব না আবার এটা লিখবো, এটাকে আবার লিখবো। তাহলে এখানে হচ্ছে এ প্লাস 2b প্লাস এ মাইনাস 2b, লব, এবার লব লিখলাম, লব এটা লব মাইনাস হর, মাইনাস হর মাইনাস, তাহলে যখন এটাকে মাইনাস, তাহলে এখানে মাইনাস পড়ে যাবে, এখানে মাইনাস মাইনাস হর, তাহলে এটা হচ্ছে এ প্লাস 2b, এই যে একটা প্লাস হয়ে যাবে, যখন মাইনাস ধরবে এটা প্লাস, এখানে প্লাস, তাহলে এটা হচ্ছে রুটের মধ্যে এ মাইনাস 2b যোগ ভাগ প্রক্রিয়া করে, তাহলে যোগভাগ প্রক্রিয়া করে। ঠিক আছে, আমি আবার বলছি, তোমাদের খুব ভালো করে শোনো। প্রথমে আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়াটা কি? যোগভাগ প্রক্রিয়া হচ্ছে উপরে হচ্ছে লব প্লাস হর, লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর, লব মাইনাস হর। এই যে লব প্লাস হর লব মাইনাস হর, এটা হচ্ছে লব প্লাস হর, এটা হর, এটা হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে দেখো এই দুটো কেটে যাবে, যে মাইনাস প্লাস আর নিচেই দেখো এই দুটো কাটবে, এটা কেটে যাবে। তাহলে এখানে কি থাকলো? এখানে হচ্ছে এক্স প্লাস 1 আর নিচে এক্স মাইনাস 1 ইকুয়াল টু, উপরে থাকলো হচ্ছে রুটের মধ্যে এ প্লাস 2b, এটাও রুটের মধ্যে এ প্লাস 2b, তাহলে 2 দুটো আছে, 2 রুটের মধ্যে
এ প্লাস টু বি, নিচেও তাই টু, রুটের মধ্যে এ মাইনাস টু বি, রুটের মধ্যে এ মাইনাস টু বি, রুটের মধ্যে এ মাইনাস টু বি, তাহলে এই দুটা কেটে গেল। তাহলে এখানে থাকলে হচ্ছে এক্স প্লাস ওয়ান, নিচে এক্স মাইনাস ওয়ান, এখানেও তাই রুটের মধ্যে এ প্লাস টু বি, আর নিচে হচ্ছে রুটের মধ্যে এ মাইনাস টু বি। ঠিক আছে, এইবার আমি কিন্তু দেখো উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ মানে এই দিকেও আমি স্কোয়ার, এই দিকেও স্কোয়ার। আমি বলেছি যে প্রথমে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, আর তারপর আবার উভয় পক্ষে বর্গ করব, তারপর পুনরায় যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া বর্গ যোগভাগ প্রক্রিয়া, তাহলে আমার প্রুফড হয়ে যাবে। এবার দেখো বর্গ করছি, এইবার উপরে কিন্তু একটা ফর্মুলা পড়বে, উপরে হচ্ছে এ প্লাস বি তা হোল স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও একটা ফর্মুলা পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে ইকুয়াল টু, দেখো এবার দেখো উপরে হচ্ছে স্কোয়ার, উপরে যখন স্কোয়ার করব, স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে, তাহলে এ প্লাস টু বি, যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু রুট উঠে যাবে, ঠিক আছে, আর নিচে হচ্ছে এ মাইনাস টু বি, স্কোয়ারকে রুট উঠবে। এবার কিন্তু আমরা পুনরায় যোগভাগ প্রক্রিয়া, পুনরায় যোগভাগ প্রক্রিয়া করব, পুনরায় যোগভাগ প্রক্রিয়া। তাহলে উপরে হচ্ছে লব প্লাস হর, লব প্রথমে আমরা লিখছি লব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস হর, প্লাস হর, এটা হর, প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব, আবার লব লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এবার মাইনাস হর, মাইনাস হর, এটাকে মাইনাস দেখুন, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস হবে প্লাস টু এক্স মাইনাস ওয়ান, তাহলে উপরে হচ্ছে লব প্লাস হর, এটা লব মাইনাস, যখন মাইনাস করবো তো এই জায়গাটা প্লাস হবে আর এই জায়গাটায় মাইনাস হবে, যখন মাইনাস করবো চিহ্ন পাল্টে যাবে, তখন চিহ্ন কিন্তু পাল্টে যাবে, এইদিকেও তাই, এইদিকেও তাই হবে। উপরে হচ্ছে লব এ প্লাস টু বি লব প্লাস হর এ মাইনাস টু বি, আর নিচে আবার লব এ প্লাস টু বি, এবার মাইনাস হর, মাইনাস গুণ করলে মাইনাসে এখানে প্লাস টু বি, যখন আমি মাইনাস করব এই জায়গাটায় কিন্তু প্লাস, মাইনাস করলে প্লাস, এটা হচ্ছে যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে, যোগ ভাগ প্রক্রিয়া করে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথমে যোগ ভাগ করব, তারপর বর্গ করব, তারপর পুনরায় যোগ ভাগ, পুনরায় যোগ ভাগ। এবার তোমার প্রশ্ন যোগ ভাগটা কি? যোগ ভাগ হচ্ছে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর, যখন মাইনাস হর করবো তখন চিহ্ন পাল্টে যাবে, হরের চিহ্ন পাল্টে যাবে। এবার দেখো কাটাকাটি কী কী যাচ্ছে, এই টু এক্স প্লাস মাইনাস টু এক্স আর কিছু কাটবে না, এবার নিচে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান, তাহলে এবার থাকলো কি, উপরে থাকলো টু এক্স স্কোয়ার প্লাস টু, আর নিচে কি থাকলো, নিচে হচ্ছে ফোর এক্স ইকুয়াল টু, এবার এখানে কি কাটবে, এই টু বি এ, তাহলে উপরে থাকবে হচ্ছে টু এ আর নিচে হচ্ছে ফোর বি, এবার দেখো আমরা উপরের সব টু তুলে দেবো আর নিচের ফোর উঠিয়ে দেবো, উপরে দেখো সব টুগুলো উঠিয়ে দিচ্ছি, তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার নিচে এক্স ফোর, আর এখানে এ নিচে হচ্ছে বি, আমরা কিন্তু উপরের টু নিচের ফোর তুলে দিলাম, ঠিক আছে। এবার আমরা বজ্র গুণন করব, ফার্স্টে বি দ্বারা গুণ করছি, এখানে করছি বজ্র গুণন,
তাহলে এখানে হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস বি আর গুণ করলে ইকুয়াল টু এ এক্স। আমরা কিন্তু বজ্র গুণন করছি, বি এক্স স্কোয়ার প্লাস বি এ এক্স। এবার সব একদিকে এ এক্সটা এপার নিয়ে আসবো, অতএব বি এক্স স্কোয়ার নিয়ে আসলে মাইনাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। দেখো এটা আমাকে প্রুভ করতে হবে, এটাই প্রুভ করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রুভড। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমরা প্রথমেই কিন্তু যোগভাগ করব, তারপর আমরা বর্গ করব, তারপর আমরা আবার পুনরায় যোগভাগ প্রক্রিয়া করব। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর খুব একটা কঠিন নেই। দেখো যোগভাগ মানে হচ্ছে লব প্লাস হর, লব প্লাস হর আর লব মাইনাস, যখন মাইনাস দেবো এই জায়গাটা প্লাস হয়ে যাবে, চিহ্ন পাল্টে যাবে। খুব ভালো করে দেখো, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলছি, আজকে আমি 7-এর 1 পর্যন্ত করলাম, এরপরের দিন আমি 7-এর 2 থেকে শুরু করব, ঠিক আছে। ওটা হচ্ছে আজকে পার্ট 3 হলো, এরপর দিন আমি পার্ট 4 থেকে শুরু করব, কোনো চিন্তার কারণ নেই। আর তোমাদের একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে, কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমাদের জানাশোনা চেনা পরিচিত বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও যেন সুযোগ পায়। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু পরের ভিডিও পেতে অসুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জানাশোনা বন্ধুদেরকে জানাবে, কিন্তু তারাও যেন কিছুটা সুযোগ পায়, ঠিক আছে। তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।